বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে সমাজবিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি জানি যে তোমরা এখন পর্যন্ত ডিসাইড করনি যে তোমাদের যেসব অপশনাল সাবজেক্ট রয়েছে তোমরা হয়তো আরেকটু সময় নেবে যে তার মধ্যে কোনটা তোমরা বেছে নেবে। সেজন্য আমি আজকে সিলেবাসের ক্লাসের মধ্যে না গিয়ে আমি চেষ্টা করব যে সমাজবিজ্ঞান বিষয়টির সাথে তোমাদেরকে পরিচিত করিয়ে দিতে। তারপরে এটা তোমাদেরকে সাহায্য করবে যে তোমরা সঠিক সিদ্ধান্তটা যাতে নিতে পারো। এটা শুধুমাত্র তোমাদের আজকের এই এইচএসসি পড়ার জন্য কোন অপশনাল বিষয়টি বেছে নেবে সেটি নয়, বরং তোমরা যে উচ্চশিক্ষা নেবে, তোমরা যে ক্যারিয়ার বিল্ড আপ করবে, সেই সব কিছুই তোমাদেরকে আজকের এই আলোচনাটি খুব বড় রকমের সাহায্য করবে বলে আমি আশা করি। আমি এই আলোচনায় তোমাদেরকে কিছুটা আমাদের সমাজবিজ্ঞান বিভাগ, আমাদের সমাজবিজ্ঞান বিষয়টি এবং তোমার উচ্চশিক্ষার সাথে এর সম্পর্ক, তারপরে তোমার যে ক্যারিয়ার, কোন ধরনের ক্যারিয়ার পেতে এটি তোমাকে সাহায্য করবে, সেই বিষয়গুলো তোমার সামনে আমি এমনভাবে আজকে আমরা আলোচনা করব যাতে করে তোমার সিদ্ধান্ত নিতে সুবিধা হয় যে তুমি অপশনাল সাবজেক্ট হিসেবে কোন বিষয়টি বেছে নেবে। সেজন্য আমরা আজকে যেসব বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে সমাজবিজ্ঞান বিষয়টি তোমাদের কাছে একটি সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা, সেই সাথে সাথে রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিষয়টি তোমাদের ডিপার্টমেন্টটি, যে ডিপার্টমেন্টে তোমরা সকল সময় সকল কাজে গেলে তোমাদের সকল ধরনের সহযোগিতা করা হবে, সেই বিভাগটি সম্পর্কে একটু সংক্ষিপ্ত পরিচিতি আমি তোমাদেরকে দিব। তারপরে সোশিওলজি সম্পর্কে যাতে তোমরা ডিসাইড করতে পারো whether we will take it or not, সে ব্যাপারে আমি তোমাদের কিছু ধারণা দিব। তোমরা ফিউচারে যে তোমাদের যে সামনে হায়ার স্টাডি আছে, সেই হায়ার স্টাডির ক্ষেত্রে তোমরা কি ধরনের সাবজেক্ট পছন্দ করবে সেই বিষয়ে তোমাদের কিছু আইডিয়া দেব। ফাইনালি তোমাদের ক্যারিয়ার পছন্দ করার ক্ষেত্রে এটি তোমাদের সাহায্য করবে বলে আমি আশা করি। তাহলে আসো, সমাজবিজ্ঞান বিভাগ তোমরা এখানে দেখতে পাচ্ছ যে রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিভাগে এখন যারা কর্মরত শিক্ষক বৃন্দ রয়েছেন তাদের মধ্যে একজন প্রফেসর, 3 জন অ্যাসোসিয়েট প্রফেসর, 3 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, 4 জন লেকচারার কর্মরত রয়েছেন। আমি তাদের মধ্যে একজন অ্যাসোসিয়েট প্রফেসর। আমি আশা করি যে এই কোর্সটিতে অন্তত ফার্স্ট ইয়ারে আমি তোমাদের সাথে থাকব এবং তোমাদেরকে আমরা নানাভাবে সাহায্য করব। আমি আছি এখানে 2টি অংশে আমরা বিভক্ত হয়ে এইচএসসি ক্লাসের ছাত্রদেরকে আমরা পাঠদান করে থাকি। সেখানে একটি গ্রুপে আমরা তোমাদের পুরো প্রথম বর্ষ জুড়ে আমি, আমার সাথে আরো 3 জন কলিগ রয়েছেন, আর যে সেকেন্ড যে ইয়ার তোমরা যখন যাবে তখন সেখানে তোমাদের সাথে থাকবেন ডক্টর আব্দুল মালিক সরকার সহ আমাদের আরো 3 জন কলিগ রয়েছেন, তারা তোমাদের সাথে থাকবেন। কাজেই ফার্স্ট ইয়ারে আমি সহ আমার আরো যে কলিগ রয়েছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রফিকুল হাসান, লেকচারার নুসরাত জেরিন এনি এবং লেকচারার সাদিকুল ইসলাম তোমাদেরকে সাহায্য করবে। নাও লেটস মুভ অন ইয়োর ডিসিশন। তুমি যখন ডিসাইড করবে যে whether we will take sociology or not, তখন তুমি কি করবে? এখানে তোমাকে যে বিষয়টি সহায়তা করবে সেটি হচ্ছে যে তোমার দুটো স্তরে তোমাকে চিন্তা করতে হবে। একটি হচ্ছে যে তুমি হায়ার স্টাডিতে কি পড়তে চাও, আরেকটি হচ্ছে তোমার ফিউচার ক্যারিয়ার। এই দুটি বিষয় চিন্তা করে তুমি সিদ্ধান্ত নেবে যে তুমি এইচএসসিতে আসলে অপশনাল সাবজেক্টে তোমরা যারা হিউম্যানিটিজে আছো তারা কোন বিষয়টি পড়তে চাও। সেখানে তোমাদের এই যে প্ল্যান ফর হায়ার স্টাডি, সেই জিনিসটা কিন্তু তোমাকে ভাবতে হবে। আমি জানি আমার যে পূর্ব অভিজ্ঞতা আছে সেটি থেকে আমি বলতে পারি যে অন্তত আমার এই ক্লাসে এখন তোমরা যতজন বসে আছো সবাই সায়েন্সে ছিলে, তোমাদের প্রিভিয়াস
বিভাগ ছিল সায়েন্স, সায়েন্সকে তোমরা ত্যাগ করে এখানে আসছো, মানবিক বিভাগে আসছো। এবং সায়েন্স ছাড়ার কারণ কি, এটা আমি তোমার আমরা সবসময় আমি একটা সার্ভে করে থাকি ফার্স্ট ইয়ারের ক্লাস নেওয়ার সময়, কিন্তু এবার সেই সুযোগটা নাই, যেহেতু তোমাদের সঙ্গে সরাসরি আমি কমিউনিকেট করতে পারছি না। তো সেটা যদি আল্লাহ ভালো করে সব ঠিকঠাক থাকে তাহলে আমরা ভবিষ্যতে এই বিষয়টি নিয়ে কথা বলবো। কিন্তু যা হোক, তোমরা যেহেতু হিউম্যানিটিস চুজ করেছো এবং সেই হিউম্যানিটিস চুজ করার কারণে তোমরা ফিউচারে কি পড়তে চাও, হায়ার স্টাডিজে কি পড়তে চাও, কি ক্যারিয়ার বেছে নিতে চাও, সেটি চিন্তা করে কিন্তু তোমরা সাবজেক্ট ডিসাইড করবে। সেটি হচ্ছে আমার কথা, তাহলে তোমাদের ভালো হবে। না হলে এমন একটা বিষয় তুমি পড়লে যেটা তোমার ফিউচারে তোমার কোনো কাজে লাগলো না বা তোমাকে কোনো সহায়তা করলো না, তাহলে তো সেটি তোমার সময়টা তোমার বলতে হবে যে সেটা মিনিংলেস হয়ে গেল। তো সে কারণে তুমি যদি সোশিওলজি বিষয়টি বেছে নাও, তাহলে হায়ার স্টাডিজে আমি এখানে কিছু সাবজেক্টের কথা বলেছি, এই সাবজেক্টগুলো তোমাকে সকলভাবে সমাজবিজ্ঞান পড়াটা তোমাকে সহায়ক ভূমিকা পালন করবে, তোমাকে দারুণভাবে সাহায্য করবে। দেখো, আমি এখানে ইন্টারন্যাশনাল রিলেশনশিপের কথা বলেছি, ল, মাস কমিউনিকেশন, এই সমস্ত সাবজেক্টগুলো যদি তুমি ভবিষ্যতে ইউনিভার্সিটিতে পড়ো, তোমরা এই ধরনের সাবজেক্টগুলো বেছে নিতে চাও, তোমরা যারা এখানে এসছো তাদেরকে, ফর এক্সাম্পল যে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ তুমি যদি পড়তে চাও এবং সেখান থেকে যদি ওই রিলেটেড ক্যারিয়ার তুমি বেছে নিতে চাও, তাহলে তোমাকে দেখতে হবে সেই সকল বিভিন্ন রাষ্ট্র, জাতি, তাদের কালচার, তাদের সমাজ জীবন, তাদের অভ্যাস ইত্যাদি তোমাকে জানতে হবে। তাদের সেটি যদি জানতে হয় তাহলে তোমার সমাজবিজ্ঞান তোমাকে সবচেয়ে বেশি সহায়ক ভূমিকা পালন করবে ইন্টারন্যাশনাল রিলেশনশিপের একজন এক্সপার্ট হওয়ার জন্য। একজন লয়ার কি করেন, তিনি শুধুমাত্র যে শুধু আইন বিষয়ে জানেন, পড়ান তা কিন্তু নয়। তিনি বরং যেটা করেন সেটি হচ্ছে যে তিনি আইনের ব্যাখ্যা দান করেন। প্রত্যেকটি সমাজ, তার সাংস্কৃতিক, তার রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি সেটা ব্যাখ্যা করেন, সেটি তিনি তুলে ধরেন। সেই ব্যাখ্যা করার মধ্য দিয়ে তিনি আইন সহায়তা যারা চায় তাদেরকে তিনি সাহায্য করেন। কাজেই এ ব্যাপারে কারো যদি সমাজবিজ্ঞানের জ্ঞান থাকে, তুমি এই যে এইচএসসি 2 বছরে যেটা পড়ে যাবে সেটি তোমাকে দারুণভাবে এখানে লাভবান করবে। একজন খ্যাতিমান আইনজীবী হিসেবে তোমাকে প্রতিষ্ঠিত হতে এটা তোমাকে সাহায্য করবে। মাস কমিউনিকেশন, যেটা তোমরা জানো যে আজকের সারা পৃথিবীতে অন্যতম প্রধান একটি তোমার যে খুব ডিমান্ডফুল একটি সাবজেক্ট, সেটি পড়তে হলে তোমাকে মানুষের কালচার জানতে হয়, মানুষের সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন জানতে হয়, মানুষের সোশ্যাল কমিউনিকেশন জানতে হয়, লেভেল অফ কমিউনিকেশন জানতে হয়, তাদের বিভিন্ন ধরনের প্যাটার্ন অফ কমিউনিকেশন জানতে হয়, প্যাটার্ন অফ বিহেভিয়ার জানতে হয়। সেসব জিনিসগুলো তোমাকে এই সোশিওলজির জ্ঞান তোমাকে ওখানে একজন এক্সপার্ট হিসেবে গড়ে উঠতে তোমাকে দারুণভাবে সহায়ক ভূমিকা পালন করবে। সুতরাং এই ব্যাপারে সোশিওলজি তোমাকে সাহায্য করতে পারে। জার্নালিজম জাস্ট সেম অ্যাজ মাস কমিউনিকেশন। মিডিয়া স্টাডিজ এখন অত্যন্ত ডিমান্ডফুল একটা সাবজেক্ট। এখন ক্রমাগতভাবে আমরা জানি যে টেকনোলজির প্রসারের সাথে সাথে মিডিয়ার প্রসার ঘটছে এবং সেখানে অনেক কর্মসংস্থান তৈরি হচ্ছে। মিডিয়া স্টাডিজ এখন ছাত্রছাত্রীরা খুব পছন্দ করে এগুলো পড়তে, যারা বিশেষ করে খুব ক্যারিয়ার অ্যাম্বিশাস তারা এটা পড়ে থাকে। সুতরাং এটি কিন্তু তোমাদেরকে ওই সাহায্য করবে, তোমরা মানুষের আচরণ জানতে পারবে, মানুষের অভ্যাস, মানুষের বিচার বিবেচনাবোধ ইত্যাদি। তো সুতরাং সেক্ষেত্রেও তোমার জন্য সোশিওলজি একটা অত্যন্ত সহায়ক সাবজেক্ট হবে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, যেটা প্রশাসনের সাথে রিলেটেড, নিশ্চয়ই তোমরা অনেকেই তোমার এই যে ডিসিএসপি ইত্যাদি হতে চাও, তোমরা সেক্রেটারি হতে চাও, পুরো ব্যুরোক্রেসিতে তোমরা তোমাদের রোল প্লে করতে চাও। সেই ব্যুরোক্রেসিতে একজন ভালো ব্যুরোক্রেটকে সবসময় তার সমাজ সম্পর্কিত জ্ঞান, তার কালচার সম্পর্কিত জ্ঞান, সেটি কিন্তু একজন ব্যুরোক্রেটকে দারুণভাবে সহায়ক ভূমিকা পালন করে থাকে একজন ক্যারিয়ার ব্যুরোক্রেট হওয়ার জন্য। পলিটিক্যাল স্টাডি, কখনো কখনো আমাদের দেশে সেটাকে পলিটিক্যাল সায়েন্স বলা হয়। একটা দেশের রাজনীতি, তার রাজনীতির কারণ, সরকার ইত্যাদি, এইগুলো জানতে হলে সেই সমাজের মানুষ এবং তার জীবনকে জানতে হবে। তারপরে অনেকে আছে তোমরা লিটারেচার পড়তে চাও। লিটারেচার মিনস ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। তো এই লিটারেচার যারা পড়তে চাও এবং লিটারেচার যদি এক্সপার্ট হতে চাও তুমি, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তোমার সোশিওলজি একটা অত্যন্ত সহায়ক ভূমিকা তোমাকে পালন করবে। বিশেষ করে তুমি যদি একজন ইংলিশ পড়তে চাও, বিভিন্ন দেশের কালচার, তার সোসাইটি, তার সোশ্যাল স্ট্রাকচার, তার বিহেভিয়ারাল প্যাটার্ন, এগুলো তোমাকে জানতে হবে এবং এগুলো জানার ক্ষেত্রে একমাত্র সোশিওলজি এগুলো নিয়ে অধ্যয়ন করে থাকে। এবং এগুলো তুমি যদি পড়ে যাও, তোমার প্রিভিয়াস নলেজ থাকে, যখন তুমি হায়ার স্টাডিজে যাবে তখন কিন্তু তোমার এটা খুব সহায়ক ভূমিকা পালন করবে। কাজেই এই সমস্ত দিক বিবেচনা করে তোমরা সিদ্ধান্ত নেবে যে তুমি সোশিওলজি নেবে কি নেবে না। এছাড়াও আরো কিছু মডার্ন, আরো কিছু ডেভেলপড সাবজেক্টের কথা আমি এখানে তুলে ধরেছি,
যেমন যেমন সিনেমাটোগ্রাফি আছে। এখন তো সিনেমা তোমরা জানো যে আমাদের দেশে সিনেমাটা অত বেশি একটা বড় শিল্প না হলেও আমাদের পাশের দেশে সেখানে জিডিপির একটা উল্লেখযোগ্য অংশ কিন্তু সিনেমা থেকে এসে থাকে। সিনেমায় নানা ধরনের তোমার সেখানে এক্সপার্ট লাগে, সেই সমস্ত তাদের সবার কিন্তু তোমার সেই সোসাইটি, যে সোসাইটিতে সে কাজ করছে, এই রাষ্ট্রে কাজ করছে, যেই মানুষদের নিয়ে কাজ করছে, তাদের সম্পর্কে তাকে জানতে হয় এবং তাদেরকে নিয়ে কাজ করতে হয়। কাজেই সেটি তার ভালো সোশ্যাল সার্ভিস। এখন তোমরা জানো যে নানা ধরনের এনজিওতে একটা আমরা জানি যে 80s and 90s এটা খুব ফ্লাউরিশ করেছিল। সেখানে বাংলাদেশের মতো জায়গাতেও একটা খুব বড় ধরনের তোমার কর্মসংস্থান সেখানে রয়েছে। আর্কিওলজি রয়েছে। আর্কিওলজি কি করে, যে প্রাচীন কালের মানুষের সমাজ সংস্কৃতি সম্পর্কে জানতে চায়, মানুষের জীবন অভ্যাস, তাদের জ্ঞান ইত্যাদি সম্পর্কে জানতে চায়। সেক্ষেত্রে তোমাকে কিন্তু মানুষের সমাজ জানতে হবে। তো সুতরাং তোমার যদি একটা এক্সিস্টিং নলেজ থাকে, সেটি নিয়ে তুমি যদি আর্কিওলজিতে হায়ার স্টাডিজের জন্য যাও, তাহলে সেখানে কিন্তু সমাজবিজ্ঞানের জ্ঞান তোমাকে দারুণভাবে সাহায্য করবে। ডেভেলপমেন্ট স্টাডিজ, তোমার ডিজাস্টার ম্যানেজমেন্ট, পপুলেশন স্টাডিজ এন্ড ডেমোগ্রাফি, তোমার আরো যে মিউজিকোলজি, অ্যানথ্রোপোলজি, এই সমস্ত সাবজেক্ট। মিউজিকোলজি যেটা হচ্ছে যে তোমার মিউজিক তো যিনি গান করেন, কিন্তু তার সঙ্গে রিলেটেড আরো অনেক ধরনের জ্ঞানের একটা জগৎ তৈরি হয়েছে, সেটি এখন মিউজিকোলজি নামে পরিচিত। অ্যানথ্রোপোলজি মানুষের কালচার নিয়ে কাজ করে। অ্যানথ্রোপোলজির এখন খুব বড় ধরনের একটা কর্মসংস্থান সারা পৃথিবীতে, বিশেষ করে আমাদের দেশেতে তোমার উন্নত বিশ্বে, যেটা বিশেষ করে পশ্চিম ইউরোপ, নর্দার্ন আমেরিকা, এই সমস্ত দেশগুলোতে তোমার এই সমস্ত সাবজেক্টগুলো খুবই তোমার জনগণের কাছে খুব চাহিদা সম্পন্ন। তো সুতরাং এই সব বিষয়গুলো যদি তোমরা পড়তে চাও, যারা হায়ার স্টাডিজে ভবিষ্যতে ইউনিভার্সিটিতে পড়তে চাও, তাদের জন্য সোশিওলজি তোমার খুবই সহায়ক একটি বিষয় হিসেবে কাজ করবে। সেই বিষয়গুলি ভেবে তোমরা সিদ্ধান্ত নেবে যে এখানে তোমরা তোমাদের অপশনাল সাবজেক্ট হিসেবে তোমরা কোনটা নেবে। এখন আমি তোমাদের সামনে তুলে ধরবো যে সোশিওলজির যে জগৎ আছে, ওয়ার্ল্ড অফ সোশিওলজি, সেই সোশিওলজি তোমাদের সামনে কোন ধরনের দরজা, কোন ধরনের উইন্ডোজগুলো ওপেন করবে, সেটি তোমাদেরকে একটু জানা থাকলে তোমাদের সুবিধা হবে। তোমাদের সামনে কোন কোন জগৎকে তোমাদের সামনে সহজ করে দেবে, তোমরা সেই বিষয়গুলো আমি তোমাদেরকে একটু সংক্ষেপে বলবো। যে সোশিওলজিতে তুমি যদি হায়ার স্টাডি করো, তোমার হায়ার স্টাডি শেষ করার পরে তোমার বিশ্বে এই বিশাল পৃথিবী, আজকের এই গ্লোবালাইজ ওয়ার্ল্ডে, সেখানে তোমার সামনে কি কি অপরচুনিটিস গুলো আসছে, সেটি আমি একটু সংক্ষেপে তোমাদের কয়েক মিনিটের মধ্যে বলবো আজকের এই ক্লাসে। দেখো যে আমাদের বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে, সেখানে আমরা রিসার্চ, আজকে একটা সোশ্যাল রিসার্চ আজকে একটা অত্যন্ত বড় ফিল্ড। এই যে যারা তোমার পিএইচডি এমফিল করবে, ইভেন তুমি যদি একজন লিটারেচারের স্টুডেন্ট হও, তুমি যদি একজন ইংলিশের স্টুডেন্ট হও, তাহলেও কিন্তু তুমি যদি পিএইচডি করতে চাও, তোমাকে কিন্তু মেথোডোলজি শিখতে হবে, তোমাকে রিসার্চ মেথোডোলজি শিখতে হবে, এবং সেই রিসার্চের একজন এক্সপার্ট কিন্তু সোশিওলজি। কাজেই সোশিওলজিস্টরা এখন পৃথিবীতে রিসার্চার হিসেবে তাদের অনেক বড় অপরচুনিটি তৈরি হয়েছে এবং সারা দুনিয়াতে তোমার এটি একটি ডিমান্ডফুল, আমাদের দেশেও। ডেভেলপমেন্ট স্টাডিজ, এখন বাংলাদেশে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে ডেভেলপমেন্ট স্টাডিজ আছে। রিসেন্টলি এটা তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তারপরে তোমার কি বলে রাজশাহী ইউনিভার্সিটি ওপেন করা হয়েছে। এবং ডেভেলপমেন্ট স্টাডিজ থেকে যারা পাশ করে, তারা হচ্ছে যে অ্যাকচুয়ালি মানুষের কি ধরনের উন্নয়ন মানুষের জন্য প্রয়োজন, কোনটা তোমার কার্যকারী হচ্ছে, কোনটা হচ্ছে না। একসময় দেখা গেছে যে তোমার 80-র দশকে, 70-এর দশকে যখন মনে করা হচ্ছিল যে গ্রোথ ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট, যেটি কোনো কাজ করে নেই, বরং সেটি সমাজের মধ্যে আরো সমস্যা তৈরি করেছে। আজকে তোমরা যে ইনইকুয়ালিটির কথা শোনো, ইত্যাদি ইত্যাদি। তো সুতরাং এই যে ডেভেলপমেন্ট স্টাডিজ, এটি পড়ার জন্য তোমার সবচেয়ে একেবারে বলা যায় যে ডেভেলপমেন্ট স্টাডিজ ইজ আ ব্রাঞ্চ অফ সোশিওলজি। তো সুতরাং তোমরা যদি ডেভেলপমেন্ট রিলেটেড যত ধরনের জব আছে, ক্যারিয়ার আছে, সব কিছুতে তুমি সেখানে যোগদান করতে পারবে যদি তুমি একজন সোশিওলজির একজন গ্রাজুয়েট হও তুমি। তারপরে যেটা আছে যে ইউএন এজেন্সিস অ্যান্ড ডিপ্লোমেসি। ইউএন এজেন্সিস, এখন তোমরা জানো যে ইউএন অসংখ্য একটা লার্জ নাম্বার অফ এজেন্সিস ওয়ার্কিং ওভার দ্য ওয়ার্ল্ড উইথ ইউএন এজেন্ডা, ইউনাইটেড নেশনস এজেন্ডা। সেই ইউনাইটেড নেশনসের যে সমস্ত অর্গানগুলো আছে, সেখানে কিন্তু একটা বড় ধরনের প্রায়োরিটি পেয়ে থাকে ইকোনমিক্স এবং সোশিওলজির লোকজন, মূলত ইকোনমিক্স এবং সোশিওলজির লোকজনেরই সেখানে কাজ। তো সুতরাং সেখানে তুমি যদি কাজ করতে চাও, এখন তো আমি মনে করি তোমাদের মধ্যে সেই উচ্চাকাঙ্ক্ষা থাকা উচিত যে আমি কোনো ইউএন এজেন্সিতে কাজ করতে চাই, কারণ প্রচুর সংখ্যক এখন ইন্ডিয়ান
ইউএন বিভিন্ন এজেন্সিতে কাজ করে। আমি আশা করি যে আজকের এই ক্লাসে যারা উপস্থিত আছে তাদের একটা অংশ নিশ্চয়ই ইউএন এজেন্সিগুলোতে চাকরি পেতে চাইবে। সেখানে পেতে হলে তোমার মধ্যে যেটা উচ্চাকাঙ্ক্ষা থাকতে হবে, তোমাকে সেভাবে তৈরি করতে হবে। কাজেই সোশিওলজি থেকে তুমি সেখানে কাজ করতে পারো। এরপরে রয়েছে ডিপ্লোমেসি, যেটা তোমরা জানো যে বিভিন্ন দেশে আজকে যে রাষ্ট্রদূত যারা হয় তারা কারা, এবং ডিপ্লোমেসি শুধু যে রাষ্ট্রদূত তা না, ডিপ্লোমেসি রিলেটেড আরো বহু ধরনের জব আছে, এখন ক্যারিয়ার আছে। সেই পেশাদার একটা বিরাট পেশা গড়ে উঠেছে ডিপ্লোমেসি। নট অনলি দ্যাট, যে শুধু গভর্নমেন্ট সার্ভিসে, নন গভর্নমেন্ট সার্ভিসেও তোমার একটা বড় ধরনের জায়গা আছে যেখানে ডিপ্লোমেসি রিলেটেড। এখন উন্নত বিশ্বে তোমার ডিপ্লোমেসি রিলেটেড পেশাগুলো অত্যন্ত জনপ্রিয় এবং এগুলো ক্রমবর্ধমান। কাজেই তোমরা যদি সোশিওলজি পড়ো সেখানে তোমার বড় ধরনের তোমার নিজের কন্ট্রিবিউট করার সুযোগ আছে। কাজেই তোমরা সেটি ভেবে তোমরা সোশিওলজি বিষয়টি চিন্তা করবে। কনসালটেন্সি অ্যান্ড এনজিও অ্যাক্টিভিটিস। কনসালটেন্সি, যে সমাজে নানা ধরনের কনসালটেন্সি আছে। একটা আছে তোমরা এখন দেখতে পাচ্ছ যে নানা ধরনের যে তোমার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সেখানে কনসালটেন্ট দরকার হয়। তারপরে তোমার নানা ধরনের সামাজিক কার্যক্রম, সেখানে কনসালটেন্সি দরকার। এনজিও অ্যাক্টিভিটিস আছে, সেখানে এক বিরাট সংখ্যক এনজিও যারা তোমার এনজিও যারা আছে, যে তোমার অ্যাডমিনিস্ট্রেটর যারা আছে, হাই লেভেল অফিসিয়াল যারা আছে এনজিওতে, তারা কিন্তু অনেক অনেক বড় ধরনের আয় করে থাকে, উপার্জন করে থাকে। তারা কিন্তু অনেক তোমার খুব হাই প্রোফাইল লাইফ লিড করে থাকে। সুতরাং তোমরা সেটি আমি আশা করি যে তোমরা সেটিও ভাববে, এবং সেটি ভাবতে হলে সোশিওলজি তোমার একটা খুব উপরের দিকেই তোমার চয়েসে থাকবে। অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যান পাওয়ার হ্যান্ডলিং। তবে আজকে তোমাকে আমি আমার বলতে এটা ভালোই লাগছে, সেটি হচ্ছে যে আজকের যিনি এডুকেশন সেক্রেটারি তিনি একজন সোশিওলজি স্টুডেন্ট, তিনি সোশিওলজির গ্র্যাজুয়েট। এর আগে যিনি কামাল আব্দুল নাসের চৌধুরী ছিলেন প্রাইম মিনিস্টারের অফিসে, তিনি এডুকেশন সেক্রেটারি ছিলেন, তিনি প্রাইম মিনিস্টার যে সেক্রেটারি ছিলেন। এইরকম আরো অসংখ্য আমরা বিখ্যাত মানুষদের কথা বলতে পারি যে যারা তোমার সোশিওলজি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। কাজেই এরপরে আছে তোমার কমিউনিটি সার্ভিস অ্যান্ড পলিটিক্স। পলিটিক্স যদিও আমাদের বাংলাদেশে এখন কিভাবে মানুষরা চিন্তা করে সেটি একটি চিন্তার বিষয়, কিন্তু কথা হলো যে পলিটিক্স কিন্তু উন্নত বিশ্বে অত্যন্ত খুবই আগ্রহ উদ্দীপক একটি ক্যারিয়ার হিসেবে ভাবা হয়। তো সেটি যদি তুমি ভাবো, তোমার দেশের মানুষ সম্পর্কে জানতে হবে, তাদের অভ্যাস, তাদের সোশ্যাল তোমার যে তাদের যে সমস্ত স্ট্র্যাটিফিকেশন, সোশ্যাল স্ট্রাকচার, তাদের বিহেভিয়ার, এসব তোমাকে কালচার সব জানতে হবে। যারা জানে তারাই ভালো একজন লিডার হতে পারে। সুতরাং সোশিওলজির বাংলাদেশে সোশিওলজি পড়ে অনেক বড় বড় নেতা তৈরি হয়েছেন। তোমরা জানো যে বঙ্গবন্ধুর যে বড় সন্তান শেখ কামাল, তিনি সোশিওলজির স্টুডেন্ট ছিলেন। তারপরে তোমার একজন বড় রাজনীতিবিদ কে এম ওবায়দুল, অসংখ্য আমি নাম বলতে পারি, এখন এই মুহূর্তে আমি বলতে পারি। এছাড়া তোমার স্টেট প্ল্যানিং, এডুকেশন প্ল্যানিং, তোমার টিচিং রিলেটেড রিসার্চ, এগুলো এখন পৃথিবীর অত্যন্ত তোমার ক্রমবর্ধমান হারে এক্সপ্যান্ডিং জব এরিয়া। এই সমস্ত জায়গাগুলোতে তোমরা যদি সোশিওলজিতে যারা গ্রাজুয়েশন করবে তারা এই সমস্ত জায়গাগুলোতে নিজের ক্যারিয়ার খুঁজে পাবে। আমি আশা করি এই জিনিসগুলো তোমরা মাথায় রাখবে, এবং বাংলাদেশের বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে সোশিওলজি কিন্তু খুবই উপরের দিকের একটি সাবজেক্ট। তোমরা যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে যাবে উচ্চশিক্ষায়, তাদের জন্য আমি দুটো সাবজেক্ট তোমাদেরকে রিকমেন্ড করব, সেই দুটার যে কোনো একটা অথবা দুটা তোমরা পড়বে। I recommend to you one is sociology, another is economics, কারণ এই দুটা সাবজেক্ট থেকেই সবচেয়ে বেশি ধরনের যে আগ্রহ উদ্দীপক, যে অ্যাট্রাকটিভ যে প্রফেশন আছে, সেই প্রফেশনগুলোকে তুমি তোমার জব খুঁজে পাবে। সুতরাং আমি তোমাদেরকে রিকমেন্ড করব, নিশ্চয়ই পৃথিবীর সকল জ্ঞানী মূল্যবান, কিন্তু আমি রিকমেন্ড করব এই দুটির যে কোনো একটি বেছে নেওয়ার জন্য, ইকোনমিক্স অর সোশিওলজি। নাও লেটস মুভ অন টু সোশিওলজি। আমি এতক্ষণ তোমাদেরকে আসলে মূলত সোশিওলজির সঙ্গে তোমাদেরকে পরিচয় করিয়ে দিলাম। এখন আমি যেটা তোমাদেরকে ধীরে ধীরে আমি সোশিওলজির দিকে নিয়ে যাব, যদিও আজকে আমি ডিফাইন করব না যে হোয়াট ইজ সোশিওলজি, বাট আই উইল ইন্ট্রোডিউস ইউ টু দ্য ফিল্ড অফ সোশিওলজি। তোমাকে যেটা এখানে আমি দেখাবো যে তোমার সোশিওলজি কি করে, সোশিওলজি কোথায় কাজ করে, সেই জায়গাগুলো তুমি শুধু আজকে দেখবে। কি নিয়ে কাজ করে সেটি দেখবে, যে হোয়াট ডাজ সোশিওলজি ডু, এই সমস্ত জায়গাগুলো, যে সোশিওলজি কি করে, কোন জায়গাতে কোন ফিল্ডে কাজ করে, সেটির সাথে আমি একটু আমাদের জীবনের কোন কোন জায়গাতে সোশিওলজি জড়িত আছে, সেটা রিলেটেড আছে, সেই জায়গাগুলোর সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেব। তোমরা বুঝতেই পারছো যে
তোমার কোনো কিছুই বিচ্ছিন্নভাবে তার কোনো মূল্য নাই, সেটা যদি একত্রিত না হয়, আর সেটা যদি একটা এন্টায়ারিটি, একটা টোটালিটি নিয়ে আমরা যদি উপস্থাপন করতে পারি। একটা গাড়ির কথা তোমরা ধরতে পারো যে একটা গাড়ির পিস্টন বা এই ধরনের ইঞ্জিন, তার অনেক মূল্য, কিন্তু তার একটা খুবই ক্ষুদ্র অংশ যদি তোমার যে টায়ার টিউব, এটা যদি তোমার না থাকে আর তুমি যদি এটাকে একটা এন্টায়ারিটিতে যদি প্রেজেন্ট করতে না পারো, তাহলে কিন্তু সেটি তোমার কোনো ভ্যালু নেই। তোমার একটা 30-35 লাখ টাকার একটা গাড়ি কিন্তু তোমাকে বেনিফিট দেবে না যদি তুমি এটা হোল, একটা টোটাল এন্টায়ারিটিতে সেটা যদি প্রেজেন্ট করতে না পারো। কাজে এই সোশিওলজির কাজ হচ্ছে আমরা সোসাইটিকে, হিউম্যান লাইফকে আমরা একেবারে এই টোটালিটি দিয়ে আমরা মানুষের কাছে প্রেজেন্ট করি, অ্যানালাইজ করি এবং সেটি দিয়ে আমরা গবেষণা করি। ফিল্ড অফ সোশিওলজি অনেক বড় জায়গা, আমরা অনেক কিছু নিয়ে কাজ করি। মূলত আমরা যেটা নিয়ে কাজ করি সেটা হলো যে মানুষের তোমার গ্রুপ লাইফ, মানুষের হিউম্যান বিহেভিয়ার, সেটা নিয়ে কাজ করি। আরো কিছু সোশ্যাল সায়েন্সের আরো যে সমস্ত ব্রাঞ্চেসগুলো আছে, আই মিন পলিটিক্যাল সায়েন্স, তোমার সাইকোলজি, ইকোনমিক্স, সবাই তোমার কি বলে যে হিউম্যান বিহেভিয়ার নিয়ে কাজ করে, কিন্তু আমরা স্পেশালি এটা আমরা হিউম্যান বিহেভিয়ার, গ্রুপ বিহেভিয়ার নিয়ে আমরা কাজ করি। অনেক সময় সাইকোলজি তারা তোমার পার্সোনাল বিহেভিয়ার নিয়ে মূলত, আর আমরা সোশিওলজিতে যেটা করি সেটা গ্রুপ বিহেভিয়ার নিয়ে, মানুষের গ্রুপ নিয়ে যে কাজ করে। আমি যেটা আগেই তোমাকে আইডিয়া দিয়েছি, ইন্টায়ারিটি, অনেক অংশ মিলেই কিন্তু তোমার বড় ছোট ব্যবসায়ী, এক্সপার্ট, রিসার্চার, অ্যাডমিনিস্ট্রেটর, পলিটিশিয়ান, টিচার, অল সবাই মিলে কনস্টিটিউটস আওয়ার সোসাইটি। তো সুতরাং তোমাদেরকে কিন্তু এটি খেয়াল রাখতে হবে যে ফিল্ড অফ সোশিওলজি এগুলো নিয়েই আমরা ধীরে ধীরে অগ্রসর হব। যে আমরা দেখতে পাচ্ছি এখানে কি, যে যা কিছু তুমি এই ছবিতে দেখছো, যে থ্রু এভরি হিউম্যান বিহেভিয়ার, থ্রু এভরি স্টেপস অফ লাইফ, এভরি স্ফিয়ার অফ লাইফ, মানুষ কিন্তু এটা দিয়ে সামথিং লার্ন। তুমি দেখতে পাচ্ছ এখানে বাচ্চারা যে খেলছে, এই খেলাটা কিন্তু এর মধ্যে দিয়ে আমরা কি করি, যে টিম ওয়ার্কটা আমরা আত্মস্থ করি। ক্লাসরুমের মধ্যে যখন থাকি তখন কি, যে টিচার কিছু করছে, তুমি করছো, তুমি তাকে কোঅপারেট করছো, টিচার তোমাকে আপগ্রেড করার জন্য কাজ করছে, এই সব মিলিয়ে কিন্তু ক্লাসরুমটা সাকসেসফুল হয়। সুতরাং এখানেও কিন্তু আমাদের গ্রুপ ওয়ার্কের কাজ। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমি ওখানে ট্র্যাডিশনাল দিয়ে প্রশ্ন বোধক চিহ্ন দিয়ে রেখেছি। এটার মানে হচ্ছে কি, যে ওখানে কি আসলে তুমি দেখতে পাচ্ছ যে একটা সময় ছিল যে ক্লাসরুম মানে হচ্ছে যে ভয়, ভীতির জায়গা, যে সেখানে টিচার আসছে, দেখো তুমি যে কেমন করে বাচ্চাগুলো যে তোমার ভয়ে কাঁপছে, যে বা টিচারের সামনে কথা বলতে পারে না। সেই তার মানে কি, যে স্টপ ইউর মাউথ, লেট মি টিচ ইউ, যে তুমি চুপ থাকবে, একেবারে নট নরণচরণ, যে কোনো চুপ থাকবে, আমাকে শিখাতে দাও তোমাদেরকে, আমি যত পারি তোমাদেরকে শেখাবো। দিস ইজ এ ওয়ান কাইন্ড অফ অ্যাপ্রোচ টু দ্য লার্নিং, দ্যাট ইজ ট্র্যাডিশনাল টিচিং লার্নিং। বাট আমরা কিন্তু সেখান থেকে এখন এই যে আমরা পরের যে জায়গাতে আসছি, সেখানে কি এখানে নো ওয়ান শুড স্টপ। এখানে কি হচ্ছে, যে সবাই, অল উইল পার্টিসিপেট, সবাই পার্টিসিপেট করবে, সবাই এই যে সবাই লার্নিং বাই ডুইং, যে এখানে তোমার করার মধ্য দিয়ে। সো এই যে দিস ইজ চেঞ্জিং দ্য সোশ্যাল প্রসেস, চেঞ্জিং দ্য সোশ্যাল অ্যাকশন, হিউম্যান অ্যাকশন। এই জিনিসগুলো কিন্তু আমরা কেন, এই চেঞ্জগুলো কেন, এটা হলো যে সোশিওলজি যখন আমরা পড়ি তখন আমরা এসব জিনিসগুলো কিন্তু পড়ি, যে এভাবে আমরা যে এই চেঞ্জগুলো কেন আসছে, কিভাবে আসছে, এসবের কারণগুলো, এবং সেগুলোকে কিভাবে ইনিশিয়েট করা যায়, সেগুলোকে কিভাবে এনহ্যান্স করা যায়, সেটিও কিন্তু আমাদের অন্যতম পড়ার বিষয়। দেন লেটস মুভ অন। এখানে তোমার মনে হতে পারে যে লোকজন মনে হয় যে তোমার বসে আড্ডা দিচ্ছে তোমার, কিন্তু এটা চেঞ্জিং অ্যাপ্রোচ টু দ্য লার্নিং। আমরা কিন্তু লার্নিং এর এই অ্যাপ্রোচে এখন যাচ্ছি, যে এখন আমরা প্রত্যেক জায়গায় আমি যেটা শিখবো সেটি আমি কাজ করে শিখবো, এবং সেটি করার মধ্য দিয়ে আমি আত্মস্থ করব। কাজেই আমাকে কিন্তু তোমার সেই জায়গা আর নাই যে তুমি চুপচাপ থাকবে আর আরেকজন লেকচার দেবে, তুমি শুধু শুনবে। যদিও এখন তোমাদের সঙ্গে আমি এই মাধ্যমেও আমরা চেষ্টা করছি টেকনোলজি ব্যবহার করে কিভাবে তোমাদের সঙ্গে ইন্টারেক্টিভ হওয়া যায়, কিভাবে তোমাদেরকে যুক্ত করা যায়, সেটি আমরা করব, এবং তোমরা যাতে পার্টিসিপেট করতে পারো। কিন্তু যতদিন না সেই সুযোগ হচ্ছে ততদিন আমাদেরকে এভাবেই অগ্রসর হতে হবে। অন্তত যে আমাদের যে এক্সিস্টিং ফ্যাসিলিটিস আছে সেটি ব্যবহার করে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে।
আমরা কি দেখি যে আমাদের সোসাইটিতে, আমাদের দৈনন্দিন জীবনে দেয়ার আর মেনি কাইন্ডস অফ, আগের যে সমস্ত আমরা যে ফটোগ্রাফগুলো আমরা যে দেখলাম, যে সেখানে আমরা কি দেখলাম যে দেয়ার আর ডিফারেন্ট টাইপ অফ রোলস, দেয়ার আর রোলস টেকিং বাই তো children, there are role taking by teacher, there are role taking by students, there are role taking by aged student, matured students, আরো ভিন্ন ধরনের আছে, রিলিজিয়ান আছে, there are different kind of religion in the society, তাদের different role আছে, এবং প্রত্যেকের আবার যে তোমার attitude toward religion is not same. Our different group has different attitude, different group has different kind of behavior, their expression of their beliefs. What is religion is related to the beliefs and behavior of some kind of people. এখন তোমার কথা হচ্ছে যে সেটা কিন্তু ডিফারেন্ট এক্সপ্রেশন, তুমি এক একটা রিলিজিয়নের মধ্যে এক এক রকম। আমরা যখন সোশিওলজি পড়ি তখন কিন্তু আমরা এখন তুমি দেখতে পারো যে রিলিজিয়নের কি অভূতপূর্ব যে পাওয়ার অফ রিলিজিয়ন, এ লার্জ নাম্বার অফ পিপল গেট টুগেদার ইন্সপায়ার্ড বাই দ্য রিলিজিয়ন। এখানে তোমাকে কেউ কিন্তু বলে নাই, তুমি একদিনে সেম টাইম সারা ওয়ার্ল্ডে তুমি একই ধরনের কাজ করছো, একই ধরনের প্রতিক্রিয়া মানুষরা ব্যক্ত করছে বিকজ অফ রিলিজিয়াস বিলিফ। বাট এই যে এই কিভাবে এটা কাজ করে, কিভাবে মানুষদের, অথচ তোমার তুমি ছোট একটা সমাবেশকে আমরা সেটা অর্ডারে নিয়ে আসতে পারি না, ডিসিপ্লিন ওয়েতে চালাতে পারি না, এইটা করতে হয়, লাঠির ব্যবহার করে, হ্যান ত্যান। কিন্তু যখন রিলিজ হয়ে যাচ্ছে সবকিছু, দেয়ার আর 2 million people participate at the same time in Hajj, বাট সেখানে তুমি দেখতে পাচ্ছ যে ডিসিপ্লিন রয়েছে। সো তোমার এইসব এর পিছনে কি আছে সেই জিনিসগুলো আমরা স্টাডি করার চেষ্টা করি, যে এই যে ইন্টিগ্রিটি, এই যে কোহেশন, এই জিনিসগুলো আমরা স্টাডি করার চেষ্টা করি যখন আমরা সোশিওলজি পড়ি। there are more and more diversified activities in the society. সেটা হচ্ছে কি যে তুমি দেখতে পাচ্ছ যে এখানে কি আছে, যে তোমার এটা হলো যে প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিস, ডিফারেন্ট কাইন্ড অফ প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিস। এখানে মানুষরা যখন প্রোডাকশনে যায়, মানুষরা কিসের জন্য যায়, যে সেখানে তারা প্রোডাকশনের জন্য যায়, তারা ডিস্ট্রিবিউশনের জন্য, তারা এক্সচেঞ্জে তোমার ইনভলভ হয়, ইন্টারেক্টেড হয়। কিছু সে করে নিজে সার্ভাইভ করার জন্য, কিছু সে করে প্রফিট মেকিং এর জন্য। দেয়ার আর ডিফারেন্ট কাইন্ড অফ মোটিভ অ্যান্ড মোটিভেশনস ইন দ্য প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিস। এখন তুমি দেখতে পাচ্ছ যে সেখানে মানুষরা কিভাবে, তাদের মধ্যে কি ধরনের সোশ্যাল বন্ডিং কাজ করে, সেসব জিনিসগুলো কিন্তু, এবং সেটার আউটকামটা কি, সেটার রেজাল্টটা কি, সেই রেজাল্টটা গুলো কিন্তু আমরা বিশ্লেষণ করি। এটি কিন্তু আমাদের, সেটা তোমার একেবারে ফিল্ড লেভেলে হতে পারে, সেটা তোমার আরো নানা ধরনের। তুমি যদি এই যে আমরা জানি যে বাংলাদেশে তোমার যে উদ্ভাবন, যেটা বলা যায় যে এটা বাংলাদেশ এটাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে, সেটা হলো যে তোমার এই যে কালেকটিভ রেসপন্সিবিলিটি, এই কালেকটিভ রেসপন্সিবিলিটির ধারণাটা ব্যবহার করে কিন্তু এনজিও অ্যাক্টিভিটি, যেটা গ্রামীণ ব্যাংক বা ইত্যাদি, ব্রাক আজকে সারা পৃথিবীতে, তোমরা জানো যে পৃথিবীর সবচেয়ে বড় এনজিও হচ্ছে ব্রাক। এটি কিভাবে সম্ভব হয়েছে, সেটা এই যে মানুষের যে কালেকটিভ রেসপন্সিবিলিটি স্টাডি করার মধ্য দিয়ে। দিস ইজ দ্য ফিল্ড অফ সোশিওলজি, দিস ইজ দ্য নলেজ অফ সোশিওলজি, দিস ইজ দ্য রিসার্চ ফিল্ড অফ সোশিওলজি। সো এনাদার কাইন্ড অফ অ্যাক্টিভিটিস, যে তোমার ওখানে আমরা যে আগে যে দেখলাম যে যখন তোমার ফার্মিং ফিল্ডে, যে এগ্রিকালচারাল ফার্মিং ফিল্ডে পিপলরা যখন কাজ করে, সেখানে তোমার রিলেশনশিপ, টাইপ অফ রিলেশনশিপ, আর যখন তো ভাস্ট লার্জ ইন্ডাস্ট্রিতে যখন মানুষ কাজ করে, সেখানে কিন্তু তাদের মধ্যে যেই রিলেশনশিপ, টাইপ অফ রিলেশনশিপ, সেটার যে তোমার নেচার অফ রিলেশনশিপ, সেটা কিন্তু পৃথক, সেটা কিন্তু ভিন্ন। এবং সেটি কিন্তু শুধু তোমার মানুষের বিশ্বাস, মূল্যবোধ, মানুষের তোমার জীবনযাত্রার ধরন, তার কালচারকে কিন্তু বদলে দেয়। নট অনলি দ্যাট, যে কালচার, তার বিলিফ সিস্টেম অফ বিলিফস, ভ্যালুস গুলো বদলে যায়। এই যে পশ্চিমা সমাজ এবং আমাদের সমাজের মানুষের কিন্তু একটা বড় ধরনের তোমার ডিফারেন্স আছে, যে তাদের বিলিফ সিস্টেমের মধ্যে, ভ্যালু সিস্টেমের মধ্যে। এই যে আজকে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে হইচই হচ্ছে সারা দেশে, মানুষরা আজকে অস্থির এবং মানুষরা সত্যি ক্ষুব্ধ, সেটি হচ্ছে এই যে বিভিন্ন ধরনের যে রেপ ঘটেছে, যেটা এবং অমানবিক ভাবে, সেটা এই যে ঘৃণা, এটা কোথার থেকে আসছে? আজকে আমি দেখলাম যে জাতিসংঘ বলেছে যে it is penetrated in the social system of Bangladesh. যে জাতিসংঘ আজকে বলেছে যে এই যে রেপ হওয়া বা নারীদেরকে অপমান করা বা তাদেরকে, এটা কিন্তু বাংলাদেশের সমাজ ব্যবস্থার মধ্যে অন্তর্নিহিতভাবে তোমার সেটা এটা মানুষের মধ্যে ইন্টারনালাইজ হয়ে আছে। অর্থাৎ নারীকে ভিন্নভাবে তাকে যে নির্যাতন করা যায়,
এই ধরনের একটা বিশ্বাসই যেন নিয়েই যেন মানুষরা বড় হয়। সো দিস ইজ দ্য ডিপ অ্যান্ড ডিপার অবজারভেশন অ্যাবাউট সোসাইটি। দিস ইজ অফকোর্স আউটকাম অফ সোশিওলজি। তো সুতরাং এই জিনিসগুলো আমরা এখানে ব্যাখ্যা করে থাকি, আলোচনা করে থাকি। দেখো যে তুমি যদি দেখো যে মাটির যে কাজ করে পটার, যে এইসব পিপলরা কাজ করে, এবং যে অপূর্ব, তুমি যখন দেখবে যে এটা বানানোর মধ্যে যে কারুকার্যতার মধ্য দিয়ে কয়েক মিনিটের মধ্যে সে অপূর্ব সুন্দর একটা জিনিস, তুমি ওখানে গিয়ে হাত দাও, তুমি কিন্তু সেটা কিচ্ছু পারবে না। এবং তুমি চেষ্টা করো 15 দিন, আমার ধারণা লং টার্ম, আফটার লং টার্ম ট্রেনিং অ্যান্ড এক্সারসাইজ, আমি ধারণা করি যে তুমি সেটা পারবে। হোপফুলি সেটা তুমি ভালো মতো করতে পারবে, কিন্তু আপাতত পারবে না। বাট তুমি তো অনেক কিছু জানো, লেখাপড়া জানো, কিন্তু ওই কাজটা যারা করছে একজন পটার, তার কাছে কিন্তু তার কোনো লেখাপড়া দরকার নেই। সো ইট ইজ আউটকাম অফ ট্র্যাডিশন। ইট ইজ এ ট্র্যাডিশন অফ দেয়ার সোশ্যাল গ্রুপ, দেয়ার যে ক্লান, তারা বংশের পর বংশ তোমার এইভাবে তারা করে আসছে, এবং ওইভাবে কিন্তু এখানে তার এই যে এক্সপার্টিসটা কিন্তু ট্রান্সমিটেড হচ্ছে। সো এই জিনিসগুলো কিন্তু আমরা পড়ে থাকি। এমনকি তুমি একজন বড় ইঞ্জিনিয়ারকে এনে যদি তুমি এই কাজে লাগিয়ে দাও, সে কিন্তু এটা পারবে না, অথচ তার এক্সপার্টিস, তার নলেজ লেভেল, তার ট্রেনিং লেভেল কিন্তু অনেক উচ্চ, অনেক হাই। সো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদের সোশ্যাল স্ট্রাকচারের আউটকাম, কাজেই সেটি আমরা এখন আমাদেরকে সোশিওলজি আরো 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 আমাদের সমাজ জীবনের সব দিকে তো মানুষকে ডেকে নিয়ে যাচ্ছে, মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। এখানে তুমি কি বলবে, এনভায়রনমেন্ট ইন কি, তোমরা বলো তো, এখানে দুই একটা শব্দ যুক্ত করো তো ফাঁকা জায়গায় যেখানে আছে, সেখানে কোন শব্দটা বসতে পারে? এনভায়রনমেন্ট ইন ডেঞ্জার। ওকে, যে আজকে আমরা দেখতে পাচ্ছি কি, তুমি ঢাকা শহরে যাও, তোমাকে মনে হবে যে তুমি যেন একটা একেবারে মনে হবে যে একটা ময়লার, একটা আবর্জনার স্তূপের মধ্যে প্রবেশ করলে। ঢাকা শহরে তো সব বাংলাদেশের সবচেয়ে ধনী লোকরা, সবচেয়ে টাকা পয়সাওয়ালা, সব বাংলাদেশের এলিটরা বাস করে, কিন্তু কথা হলো যে ঢাকা শহরকে ওভারঅল তুমি একটা আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। দিস ইজ এনভায়রনমেন্টাল হ্যাজার্ডস। এই যে ডিজাস্টার গুলো আসছে কি, আউটকাম অফ আওয়ার হিউম্যান বিহেভিয়ার। এটা কিন্তু আমাদের ভোগ থেকে, আমাদের যে কনজাম্পশন স্টাইল, আমাদের যে হিউম্যান বিহেভিয়ার। তুমি ঢাকা শহরে গিয়ে দেখো, বা আমাদের এই যে শহরে তুমি বাস করো, সেখানে তুমি দেখো যে সেখানে তোমার ডাস্টবিনে কেউ ময়লা ফেলছে না, ডাস্টবিনের কাছে গিয়ে পাশে ময়লাটা ফেলছে, ভিতরে কিন্তু ফেলছে না। ইট ইজ দ্য হ্যাবিট, ইট ইজ কালচার। এটি কিসের থেকে গড়ে ওঠে? অর্থাৎ তুমি যাও, তুমি সিঙ্গাপুরে যাও, তুমি মালয়েশিয়াতে যাও, তুমি দেখবা যে সেখানে একজন মানুষ একটা তুমি চকলেট, একটা লজেন্স খেয়ে, সেই লজেন্সের তোমার সে প্যাকেটটা কোথাও ফেলছে না, রাস্তায় ফেলছে না, সে সেটা হাতে নিচ্ছে, পকেটে নিচ্ছে, তারপরে যেখানে ফেলার নির্দিষ্ট জায়গায় গিয়ে ফেলছে। সো দিস ইজ এনভায়রনমেন্টাল হ্যাজার্ডস, এনভায়রনমেন্টাল হ্যাজার্ডস আউটকাম অফ হিউম্যান বিহেভিয়ার, আওয়ার হ্যাবিট, আওয়ার কালচার। সো এই জায়গাটা আমরা এইসব নিয়ে আমরা পড়া, কেন এই ডিফারেন্সটা কেন? আজ থেকে মাত্র 50 বছর আগে সিঙ্গাপুর এবং বাংলাদেশ একই ধরনের, বরং সিঙ্গাপুরের লোকরা বাংলাদেশের থেকে শিক্ষা দীক্ষা আরো পিছিয়ে ছিল, কিন্তু সেই দেশ আজকে কোথায় চলে গেছে? আজকে একেবারে টপ মোস্ট, পৃথিবীর সবচেয়ে সেরা শিক্ষা দীক্ষায় উন্নত দেশগুলোর মধ্যে একটি। কিভাবে চেঞ্জটা হলো? আমার এখানে কেন হলো না? দিস ইজ দ্য fact about society. This is the thinking, this is the idea about the society. এই জিনিসগুলো নিয়ে আমরা কিন্তু কাজ করি। কি হচ্ছে যে তুমি এখানে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তোমার এটা তো তুমি যাও জাপানেও কৃষি আছে, সেখানে তোমার কি হচ্ছে যে এই যে তোমার শত শত মানুষ তোমার মানে একেবারে অমানবিক পাশবিক খাটুনি খেটে তারপরে তোমার এই কাজটা, হয়তো তোমার এখানে 50 জন মানুষ যে কাজ করতে পারে 200 জন মানুষ, একটা মাত্র মেশিন তার চেয়ে বড়। সো ইট ইজ ম্যাটার অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যখন আসবে, সেটা আবার মানুষের শ্রমদানের ব্যাপার, যে লেবার যে প্যাটার্ন, সেই লেবার প্যাটার্ন, মানুষের যে প্রোডাকশন প্যাটার্ন, সেই প্যাটার্নের মধ্যে কিন্তু চেঞ্জ আনবে। সেই সব জিনিসগুলো আমরা সোশিওলজিতে পড়ি, আলোচনা করি, সেই সম্পর্কে জ্ঞান অর্জনে তোমাকে সোশিওলজি সাহায্য করবে। এখানে কি তুমি যাও, ঢাকা শহরে যাও, কি হচ্ছে? পৃথিবীর সবচেয়ে স্লোয়েস্ট সিটি হচ্ছে ঢাকা, পৃথিবীর সবচেয়ে তোমার যে আস্তে ধীরে চলে, সবচেয়ে কম গতি সম্পন্ন শহর হচ্ছে ঢাকা। অথচ ঢাকা রাজধানী, যেখানে তোমার এখন এই মুহূর্তে 1.7 crore, আই মিন at least 16 to 17 মিলিয়ন পিপল বাস করে একটা মাত্র সিটিতে। সেই সিটিতে যদি তোমার এইভাবে তোমার কনজেশন হয়, তাহলে কি হচ্ছে? মানুষের প্রতি তোমার লক্ষ লক্ষ ঘন্টা প্রতিদিন তোমার নষ্ট হচ্ছে।
তোমার একেবারে তোমার আবর্জনার স্তূপে চলে যাচ্ছে লক্ষ লক্ষ কর্মঘণ্টা। কিসের জন্য হচ্ছে? যে তোমার ট্রাফিক কনজেশন কেন হচ্ছে? বলা হচ্ছে যে ঢাকা শহরে তোমার যে ট্রাফিক কনজেশন আছে, সেই ট্রাফিক কনজেশনের 70% হচ্ছে যে তোমার এই রাস্তার অভাব না, তোমার ফ্যাসিলিটিজের অভাব না, বরং হিউম্যান হ্যাবিট। রাস্তার উপর যার যেখানে খুশি সেখান দিয়ে রাস্তা পার হচ্ছে, গাড়ি যার যেখানে খুশি রেখে দিচ্ছে, দোকান নিয়ে বসছে, হ্যান ত্যান, এইসব করে তোমার রাস্তা যে তোমার যে ট্রাফিকিং যে স্পেস, গাড়ি চলার জন্য যে জায়গা, সেই জায়গার ম্যাক্সিমাম তোমার এইভাবে মানুষরা দখল করে রাখছে, গাড়ি চলতে পারছে না, রেজাল্টেড বাই দ্য কনজেশন। তো সুতরাং এটি হচ্ছে আমাদের বিষয়, আমাদের আলোচ্য বিষয়, আমাদের গবেষণার বিষয়, আমাদের পড়ার বিষয়, যে তাহলে এখানে আমরা কিভাবে চেঞ্জ হয়। তুমি যতই রাস্তা বানাও, তুমি 2 তলা 3 তলা রাস্তা বানাও, কিন্তু মানুষের হ্যাবিট যদি তার সঙ্গে তোমার কনফর্ম না করে, একটা কনফর্মিটিতে না আসে, তাহলে কিন্তু এইটা করে তোমার কোনো লাভ নেই। কোনো যতই টাকা পয়সা খরচ করুক, 2 তলা 3 তলা 5 তলা রাস্তা বানায়, তাতে কিছু হবে না। তারপরে আমরা দেখতে পাচ্ছি কি, যে ইট ইজ আউটকাম অফ ডিজাস্টারাস আউটকাম অফ সায়েন্স। কি এটা ছবিটা তোমরা কি দেখতে পাচ্ছ? যে তোমার সেই যে পারমাণবিক বোমা। এখন পারমাণবিক বোমা কিন্তু তোমার সায়েন্স, আমরা সায়েন্সকে বলছি কি, যে আশীর্বাদ। তাহলে তোমার এই যে এটা কি কারা করেছে? যে মানুষের যে ইচ্ছা, মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের কি, যে অন্য মানুষকে তোমার অবদমিত করা, ক্ষমতাকে তোমার সম্প্রসারিত করা, আমার ক্ষমতা, আমাদের ক্ষমতা, গোষ্ঠীগত ক্ষমতা, সেই ক্ষমতাকে সম্প্রসারিত করার জন্য এই যে বিপর্যয়কর মানবতার জন্য আজকে পৃথিবীতে তোমার যে পারমাণবিক বোমা আছে, আমাদের পৃথিবীর মতো বহু সংখ্যক পৃথিবীকে একই সময়ের মধ্যে ধ্বংস করে দেওয়া সম্ভব। সো এটা করেছে কারা? মানুষ। এবং এই সিদ্ধান্তটা নেয় কে? মানুষ। সিদ্ধান্তটা আসে কোথা থেকে? তোমার তো মনে হয় না যে আমি এটা পারমাণবিক, কেন আমেরিকানদের কেন মনে হয়? এটা হচ্ছে যে তোমার যে ন্যাশনাল সুপ্রিমেসি, আইডিয়া অফ অর থিঙ্কিং অফ অর ফিলিং অফ ন্যাশনাল সুপ্রিমেসি অর ফিলিং অফ হেজিমনি, এই হেজিমনি থেকে কিন্তু এই জিনিসগুলো আসে। তারপরেও অস্ত্র, তোমার এত বড় ডিজাস্টারের পরেও যে এই যে আর্মস এন্ড অ্যামিনিশন নিয়ে কাজ করা, এটি কি থেমে আছে? থেমে নেই, আরো বরং এগিয়ে যাচ্ছে। হোয়াট অ্যাবাউট দিস পলিটিক্স? পলিটিক্স ছাড়া জীবন চলে না, পলিটিক্স ছাড়া কেউ চলতে পারবো না আমরা। কিন্তু কথা হলো যে পলিটিক্স, আমরা জানি বাংলাদেশের বেশিরভাগ মানুষের তোমার পলিটিক্স নিয়ে কিন্তু নেগেটিভ তোমার থিঙ্কিং আছে, নেগেটিভ ফিলিং আছে। তোমার যাই হোক, কিন্তু যতই নেগেটিভ থাক, এটা ছাড়া কিন্তু চলে না। কিন্তু সেখানে ভালো লোকদেরও তোমার আনাগোনা আছে, খারাপ লোকের আছে। তোমরা দেখতে পাচ্ছ যে বারাক ওবামা এই মনে করা হচ্ছে যে এই সময়ের সবচেয়ে, এবং তিনি অসম্ভব একটা কাজ, অসাধ্য সাধন করেছেন। সেটি হচ্ছে কি, যে তিনি সংখ্যালঘিষ্ঠ মানুষের প্রতিনিধি হয়ে আমেরিকা নির্বাচনে জিতে সেখানকার প্রেসিডেন্ট হয়েছিলেন, যেখানে শত শত বছর ধরে, অন্তত 200-300 বছর ধরে সেখানে কালো মানুষরা নানাভাবে নির্যাতিত, তারা অবহেলিত, তারা সামাজিকভাবে বিচ্ছিন্ন, সোশ্যাল সেগ্রিগেশনের শিকার। সেই জিনিসগুলোকে অতিক্রম করে তিনি কিন্তু তোমার এই তিনি এটা অতিক্রম করে এটা করতে তিনি পেরেছেন। কাজেই কেন সেটা সম্ভব হলো? কেন অন্য দেশে কেন হয় না? আমাদের পাশের দেশ ইন্ডিয়া, সেখানে তোমার 1947 সাল থেকে স্বাধীনতার পর আজকে 70-72 বছর দেশটি স্বাধীন হয়েছে। সেখানে কিন্তু তোমার রাষ্ট্রপ্রধান হিসেবে একজন মুসলিম, যেখানে মোট জনসংখ্যার প্রায় 15% মুসলিম, কিন্তু একজনও কখনো রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী হিসেবে তোমার যেতে পারে নাই। কেন পারে নাই? দিস ইজ কালচার, দিস ইজ অ্যাবাউট সোসাইটি, দিস ইজ অ্যাবাউট সোশ্যাল ফরমেশন। তো সুতরাং এই জিনিসগুলো আমরা যখন পলিটিক্স আলোচনা করি, এসব জিনিস আমরা আলোচনা করি। কাজেই দেয়ার আর মেনি পিপল উইথ মেনি বিজনেস, মেনি ওয়ার্কস, মেনি প্রফেশনস, মেনি থিঙ্কিং, মেনি লাইফস্টাইলস, এই সব হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। তুমি যখন সোশিওলজি পড়বে, তখন এই বিষয়গুলি তোমার কাছে আসবে। আমরা আশা করি যে তুমি যখন সিদ্ধান্ত নেবে যে সোশিওলজি বিষয়টি তুমি পড়ার জন্য বেছে নেবে কিনা, তোমার এই যে আমি একটা হোল একটা পার্সপেক্টিভ তোমার সামনে উপস্থাপন করলাম, সেই পার্সপেক্টিভ থেকেই তুমি সিদ্ধান্ত নেবে যে এটি হিস্ট্রি আছে, আমাদের পলিটিক্স আছে, আমাদের এডুকেশন আছে, আমাদের লার্নিং আছে, আমাদের এন্টারটেইনমেন্ট আছে, আমাদের প্রফেশন আছে, আমাদের কি বলে যে আমাদের প্রোডাকশন আছে, আমাদের ডিস্ট্রিবিউশন আছে, আমাদের এক্সচেঞ্জ আছে। দেয়ার আর লট অফ থিংস ইন আওয়ার সোশ্যাল লাইফ, আওয়ার গ্রুপ লাইফ। এই সব জিনিসগুলো সামনে রেখে তোমাকে চিন্তা করতে হবে যে হিউম্যান অ্যাক্টিভিটিসের আউটকাম কি। তুমি দেখতে পাচ্ছ এনভায়রনমেন্ট রিস্ক,
লট অফ এনভায়রনমেন্ট রিস্ক, তোমার পানির জায়গাগুলো শুকিয়ে যাচ্ছে, তোমার বিশেষ করে যেখানে তোমার মিষ্টি পানি যেগুলা, তোমরা জানো যে পৃথিবীর তোমার যে পানি আছে তার তোমার মাত্র 2 ভাগ বা তার চেয়ে বেশি কিছু তোমার খাবারের উপযোগী, এবং আরও বেশি যেটা যে এই 2 ভাগের মধ্যে আবার 2 বা 3 ভাগ যেটা খাবার উপযোগী, আমরা যেটা ফ্রেশ ওয়াটার বলি, সেই ফ্রেশ ওয়াটার, কিন্তু সেই ফ্রেশ ওয়াটারের মধ্যেও আবার খুব ভেরি ফিউ পার্টস, মানে পয়েন্ট সামথিং, বিজ্ঞানীরা বলছে 0.7, 0.8 বা 0.9% মাত্র তোমার খাবার উপযোগী। তো এটা হচ্ছে কেন? এই যে আমরা আমাদের প্রোডাকশনের জন্য, আমাদের নানা ধরনের তোমার প্রফিট মেকিং এর জন্য আমরা সব জায়গা দখল করছি, পলিউশন করছি, আমরা ডিফরেস্টেশন করছি, আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করছি, এগুলোর ফলেই। তার মানে হিউম্যান অ্যাক্টিভিটিস মিনস গ্রুপ অ্যাক্টিভিটিস। সো all about sociology is all about the factors, informations and reality। আমি যেটা তোমাদের সামনে প্রেজেন্ট করেছি, এটি তোমাদেরকে এই পুরো বিষয়টি মাথার মধ্যে রেখে আমি আশা করি যে তোমরা মেধাবী, তোমরা অত্যন্ত তোমরা কি বলে যে তোমরা চিন্তাশীল, তোমরা শার্প, কাজেই তোমরা এই সব বিষয়গুলো মাথায় রেখে তোমরা সিদ্ধান্ত নেবে যে তুমি সোশিওলজি বিষয়টি পড়বে কিনা। এই বিষয়টির জন্য আমি এতক্ষণ যত কথা বললাম সেই কথাগুলোর সারমর্ম হচ্ছে এই তোমার। তাহলে এখন আমি এটা কনক্লুড করতে চাচ্ছি, সেটি হচ্ছে যে প্রথম তোমাকে চিন্তা করতে হবে কি যে তোমার হায়ার স্টাডি যে তুমি কি পড়তে চাও। হায়ার স্টাডি যে তুমি কি পড়তে চাও এটাকে তুমি ধীরে ধীরে তুমি এটাকে প্রিসাইজ করো, এটা কনসাইজ ফর্মে নিয়ে আসো, 2-3টা সাবজেক্টে নিয়ে আসো। নিয়ে আসার পরে আমি এখানে তোমার যে আলোচনা করেছি যে সব সাবজেক্টগুলো পড়ার ক্ষেত্রে তোমার সোশিওলজি তোমাকে সহায়তা করবে, কিন্তু তার বেশিরভাগই, যেমন আমি তোমাকে ইকোনমিক্স পড়ার জন্য তোমাকে আমি এনকারেজ করেছি, বাট ইকোনমিক্স তো আছে এইচএসসিতে, কিন্তু অনেক সাবজেক্ট আছে যেগুলো তোমার এইচএসসিতে নাই। যেমন আমি ইন্টারন্যাশনাল রিলেশনসের কথা বলেছি, আমি অ্যানথ্রোপোলজির কথা বলেছি, মিডিয়া স্টাডিজের কথা বলেছি, মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমের কথা বলেছি, ডেভেলপমেন্ট স্টাডিজের কথা বলেছি। দেয়ার আর লট অফ disciplines and subjects you can study in your higher study level, but তুমি যদি সেগুলো করতে চাও তাহলে তোমার এগুলো এইচএসসিতে নাই, সেগুলোর ক্ষেত্রে তোমাকে সোশিওলজি খুব বড় ধরনের সাহায্য করবে। এবং আমাদের এখানে রাজশাহী কলেজ থেকে যারা সোশিওলজিতে যারা করে এইচএসসি, আমি দেখেছি তারা খুবই ভালো করে। গত বছর আমরা দেখেছি যে অনেক ভালো করেছে ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য ইউনিভার্সিটিতে, এবং তারা অনেকেই খুব ভালো করছে, তার ফিল্ড অফ রিসার্চে তারা ভালো করছে। যারা প্রথম দিকে 2011-12 এদিকে যারা রাজশাহী কলেজ থেকে পাশ করে গেছে তারা ভালো করছে। এগুলা বিভিন্ন ধরনের লার্নিং বিষয়, তোমাদের আমি অত আজকে ইনডেপথে যাচ্ছি না। তোমরা বিষয়গুলো মনে রাখতে পারো, সামনে রাখতে পারো, তোমরা দেখতে পারো যে অনেক বড় ওয়াইডার স্পেস তোমার সামনে খোলা আছে, অপরচুনিটিস তোমার সামনে খোলা আছে। তুমি সেগুলা থেকে তুমি সিদ্ধান্ত নেবে, তুমি এগিয়ে যাবে আরো বড় বড় জায়গায়। এটা আর আজকের যে জ্ঞানের জগৎ, সেই জ্ঞানের জগৎটা কিন্তু প্রত্যেকটির সঙ্গে ইন্টার রিলেটেড। কাজেই একেবারে কোনোটিকে ছেড়ে দেওয়া যাবে না, একেবারে কোনোটাকে বাদ দেওয়া যাবে না, কিন্তু প্রত্যেকটা জ্ঞানী প্রত্যেকটাকে সহায়ক ভূমিকা পালন করে, এগিয়ে যেতে সাহায্য করে। আমরা কিন্তু অত্যন্ত যে সেন্টার পজিশনের দিকেই আছি। আমরা ভবিষ্যতে যা শিখব, আমাদের সাবজেক্ট ম্যাটার অফ সোশিওলজি, আমরা এখানে কয়েকজন আমি তোমাদের আজকে প্রথম ক্লাস, আজকে তোমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস, এখানে আমি তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের কিছু সমাজবিজ্ঞানী আছেন, ইমিল দুরখেম আছেন, আমাদের নিমকফ আছেন, আমাদের জোন্স আছেন, পার্ক আছেন, ইত্যাদি ইত্যাদি, এবং তারা বলেছেন যে সোশিওলজি কি। আমি এসব বিষয় ইনশাল্লাহ আমাদের যে নেক্সট ক্লাস হবে সেখানে আমরা আলোচনা করব। আজকে আমি এটার ইনডেপথে যাচ্ছি না, আমরা এখানে সোসাইটির বিভিন্ন আসপেক্ট নিয়ে আমরা আলোচনা করি, সেগুলো বিষয়ে আমরা আলোচনা করব। সোশ্যাল স্ট্রাকচার, সায়েন্স অফ বিভিন্ন ধরনের যে রিসার্চ, দ্য মেথোডোলজি ইত্যাদি ইত্যাদি, এগুলো বিষয়ে আমি আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজশাহী কলেজের সমাজ বিজ্ঞানের আজকের এই ক্লাসে
অংশগ্রহণ করার জন্য আমি তোমাদেরকে আন্তরিকভাবে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে সাথে আমি আশা করছি যে আগামী যেদিন আমি আবার ক্লাস নেব সেদিন তোমরা ফাইনালি ডিসাইড করে ফেলবে যে অপশনাল সাবজেক্টগুলোর মধ্যে তোমরা কোনগুলো বেছে নিচ্ছ। কারণ বেশি সময় নষ্ট করা তোমাদের মনে হয় উচিত হবে না, কারণ তোমাদের এমনিতেই অনেকটা সময় চলে গেছে। এই সময়গুলো তোমরা কাজে লাগাবে। তোমাদের সামনে খুব বেশি সময় থাকবে না, তোমাদের আগের ব্যাচগুলো যত সময় পেয়েছে আমি হোপফুলি তোমরা সেই ধরনের সময় তোমরা পাবে না। কাজেই তোমরা একদম সময় নষ্ট, তোমরা ডিসাইড করে ফেলো আগামী, আমি আশা করি যে 2-3 দিনের মধ্যে তোমরা ডিসাইড করবে যে তুমি অপশনাল সাবজেক্টের মধ্যে কোনটা নেবে। তারপরে এবং তোমরা যারা সোশিওলজি ফাইনালি নেবে তাদের সঙ্গে বারবার দেখা হবে, এবং তুমি যদি সোশিওলজি নাও নিয়ে থাকো তাহলেও তোমাদের সঙ্গে দেখা হবে। আর আরেকটা বিষয় তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে যে তোমরা যারা প্রতিদিন যেই ক্লাসে অংশগ্রহণ করো না কেন সেখানে অ্যাটলিস্ট তুমি যে উপস্থিত আছো তোমার অ্যাটেন্ডেন্স প্রমাণ করার জন্য তোমার কমেন্ট বক্সে তোমার নিজের রোল নাম্বারটা লিখে দেবে, আর রিলেটেড কমেন্ট করবে। তোমার কিছু জানার থাকলে জানতে পারো। আমাদের যে সমস্ত অ্যাড্রেস আছে, আমার নিজেকেও তোমরা ফোন করতে পারো, সেসব আমাদের কলেজ থেকে তোমাদের যে গাইডলাইন দেওয়া হবে বা তোমাদের সেখানে আমাদের সবার অ্যাড্রেস আছে। আমাকে পার্সোনালি তুমি ফোন করে যে কোনো বিষয়ে আমার সঙ্গে কথা বলতে পারো। ইউ আর অলওয়েজ ওয়েলকাম, my personal time or my professional time. So thank you very much. আবার দেখা হবে, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।